নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায়ের কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা মনে পড়লে আজও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এটা এমন এক স্মৃতি যা আমি পাপ জেনেও ভুলতে পারি না, আবার কাউকে বলতেও পারি না। আপনারা শুনছেন আমাদের চ্যানেলের বিশেষ নিবেদন। গল্পটি শুরু করার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী গল্পগুলো মিস না করেন। চলুন ফিরে যাই সেই বৃষ্টির দিনে। ঘটনাটা প্রায় বছর দুয়েক আগের। আমি তখন অনার্সে পড়ি। ফাইনাল ইয়ারের পরীক্ষার পর বেশ লম্বা একটা ছুটি পেলাম। মা বলল, চল কিছুদিন গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। ছোটবেলা থেকেই গ্রামের বাড়ির প্রতি আমার আলাদা একটা টান ছিল। পুকুর, খোলা মাঠ আর আত্মীয় স্বজনদের আদর সব মিলিয়ে গ্রাম মানেই আমার কাছে এক মুক্তির নিঃশ্বাস। কিন্তু কে জানত সেইবারের গ্রাম সফর আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমাদের গ্রামের বাড়িতে আমার মায়ের দূর সম্পর্কের এক মামা থাকতেন, নাম রিশাদ। সম্পর্কে তিনি আমার মামা হন, কিন্তু বয়সের ব্যবধান খুব একটা বেশি ছিল না। রিশাদ মামার বয়স তখন ৩০-এর কোঠায়, আর আমি ২২। তিনি দেখতে বেশ সুঠাম দেহের অধিকারী ছিলেন, শ্যামলা রঙের ওপর এক জোড়া গভীর চোখ। গ্রামে তিনি ছোটখাটো ঠিকাদারি ব্যবসা করতেন। আমরা গ্রামে পৌঁছানোর পর থেকেই রিশাদ মামা আমাদের খুব দেখাশোনা করতেন। মা আর মাসিদের সাথে গল্প করতেন, আবার আমাকেও সময় দিতেন। প্রথম ২-৩ দিন সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু গোলমাল বাঁধল চতুর্থ দিনের দুপুরে। সেদিন সকাল থেকেই আকাশ কালো করে মেঘ জমেছিল। দুপুরের দিকে শুরু হল মুষলধারে বৃষ্টি। গ্রামের টিনের চালে বৃষ্টির শব্দ এক অদ্ভুত মাদকতা তৈরি করে। বাড়িতে সেদিন মা আর মাসিরা পাশের পাড়ায় এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল নিমন্ত্রণে। আমি শরীরটা ভালো লাগছে না বলে যাইনি। বাড়িতে আমি আর কাজের মাসি ছাড়া কেউ ছিল না। কিন্তু কপাল খারাপ, কাজের মাসিও বৃষ্টির কারণে তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিল। আমি আমার ঘরে জানলার পাশে বসে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ লোডশেডিং, চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে এলো। গ্রামের লোডশেডিং মানেই দীর্ঘ সময় অপেক্ষা। আমি জানলাটা বন্ধ করতে যাব, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। ভয়ে ভয়ে দরজা খুলতেই দেখি রিশাদ মামা দাঁড়িয়ে। পুরো শরীর ভিজে একাকার, চুল বেয়ে জল পড়ছে। পাতলা সাদা শার্টটা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যার ভেতর দিয়ে তার সুঠাম বুকের গঠন স্পষ্ট বোঝা যাচ্ছিল। মামা হাসলেন, কিরে সুমনা, তুই একা? তোর মারা ফেরেনি? আমি মাথা নাড়লাম, না মামা, ওরা তো ওপাড়ায় গেছে। তুমি এত ভিজলে কি করে? আর বলিস না, মাঠ থেকে ফিরছিলাম, হুট করে এমন বৃষ্টি নামল। তোয়ালেটা একটু দিবি, মাথাটা মুছে নি। আমি তাকে ঘরে বসালাম, দৌড়ে দিয়ে তোয়ালে এনে দিলাম। মামা মাথা মুছতে মুছতে আমার দিকে তাকালেন। সেই তাকানোটা অন্য দিনের মতো ছিল না। সেই দৃষ্টিতে কেমন যেন একটা ঘোর ছিল, যা আমাকে অস্বস্তিতে ফেলে দিল, আবার অদ্ভুত এক ভালো লাগাও তৈরি করল। মামা বললেন, সুমনা, তুই কিন্তু দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছিস। শহরের হাওয়ায় তোর রূপ যেন ফেটে পড়ছে। তার গলার স্বরটা কেমন যেন ভারী শোনাল। আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। বললাম, কি যে বলো মামা, আমি একটু চা করে আনি তোমার জন্য। চা পরে হবে, আগে এখানে একটু বস তো, তোর সাথে কিছু কথা আছে। আমি মন্ত্রমুগ্ধের মতো তার পাশে গিয়ে বসলাম। বাইরের বৃষ্টির শব্দ আর ঘরের ভেতরের নিস্তব্ধতা সব মিলিয়ে এক ভুতুড়ে অথচ রোমাঞ্চকর পরিবেশ। মামা আমার হাতের ওপর আলতো করে তার হাতটা রাখলেন। তার হাতের তালুটা বেশ গরম ছিল, অথচ ভেজা। সেই স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের ঝিলিক বয়ে গেল। আমি হাতটা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে অবশ করে রেখেছিল। মামা ফিসফিস করে বললেন, তুই জানিস সুমনা, গতবার যখন তোকে দেখেছিলাম তখন তুই অনেক ছোট ছিলি, কিন্তু এবার তোকে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। তোর এই চোখের দিকে তাকালে আমি সব ভুলে যাই। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মামা, এসব তুমি কি বলছো? এটা ঠিক না, কেউ চলে আসবে। কেউ আসবে না রে পাগলি, এই বৃষ্টির মধ্যে কেউ বেরাবে না, বলে তিনি আমার আরেকটু কাছে সরে এলেন। তার ভেজা শরীরের সোঁদা গন্ধ আমার নাকে এসে লাগল। আমার হৃৎস্পন্দন তখন ট্রেনের গতিতে চলছে। আমি বুঝতে পারছিলাম আমি ভুল করছি, কিন্তু সেই ভুল করার ইচ্ছেটাই যেন আমাকে পেয়ে বসেছিল। এটাকে ব্ল্যাকমেল বলবো না, কিন্তু তার ওই অসহায় আকুতি আর আবেগের কাছে আমি যেন আমার নৈতিকতা হারিয়ে ফেলছিলাম।
তিনি আমার চিবুকটা ধরে আমার মুখটা তার দিকে তুলে ধরলেন। তার চোখে তখন আদিম এক আকাঙ্ক্ষা। তিনি বললেন, তুই কি বুঝিস না সুমনা, আমি তোকে কতটা চাই। তোর এই ঠোঁট, এই শরীর সব কিছু আমাকে পাগল করে দেয়। এই বলে তিনি আচকমা আমাকে জড়িয়ে ধরল। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম, মামা প্লিজ ছাড়ো, কিন্তু আমার গলার স্বর ছিল খুবই দুর্বল। তিনি আমাকে তার বুকের সাথে পিষে ধরলেন। তার শক্ত বুকের চাপে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমার শরীরের নরম অংশগুলো তার কঠিন পেশির সাথে মিশে যাচ্ছিল। বাইরে তখন বাজ পড়ার শব্দে আকাশ কাঁপছে। সেই শব্দের সাথে পাল্লা দিয়ে তিনি আমার ঘাড়ে মুখ গুজে দিলেন। তার গরম নিঃশ্বাস আমার গলায় লাগতেই আমার শরীর শিউরে উঠল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। আমার হাত দুটো অজান্তেই তার ভিজে পিঠের ওপর চলে গেল। আমি তাকে ঠেলে দেওয়ার বদলে আরও কাছে টেনে নিলাম। তিনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন। জানলার ফাঁক দিয়ে আসা সামান্য আলোয় তার মুখটা অদ্ভুত দেখাচ্ছিল। তিনি আমার ওপর ঝুঁকে এলেন। তার চোখের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে তার কোমরে হাত দিয়ে তাকে আমার শরীরের সাথে চেপে ধরলাম। তার ভেজা শার্টের বোতামগুলো আমার বুকে ঘষা খাচ্ছিল। তিনি পাগল প্রায় হয়ে আমার গলায়, বুকে চুমু খেতে শুরু করলেন। তার এক হাত আমার কোমরের ভাঁজে খেলা করছিল, আর অন্য হাত দিয়ে তিনি আমার শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে গভীর আবেশে হাত বুলিয়ে দিচ্ছিলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মুখ দিয়ে অস্ফুট গোঙানির শব্দ বেরিয়ে আসছিল। উহ মামা! আমাদের এই নিষিদ্ধ খেলার মাঝে হঠাৎ করেই বারান্দায় কারো পায়ের আওয়াজ পেলাম। মুহূর্তে আমরা ছিটকে সরে গেলাম। রিশাদ মামা চট করে উঠে জানলার কাছে দাঁড়িয়ে গেলেন, যেন তিনি আকাশ দেখছেন। আর আমি দ্রুত শাড়ি ঠিক করে বিছানা গোছাতে লাগলাম। কাজের মাসি ফিরে এসেছে। তিনি দরজায় উকি দিয়ে বললেন, দিদিমণি, কারেন্ট আসেনি এখনও? আমি ঢোক গিলে বললাম, না মাসি, আসেনি। মাসি চলে গেল রান্নাঘরের দিকে। রিশাদ মামা আমার দিকে একবার তাকালেন। তার চোখে তখনও সেই অতৃপ্ত বাসনা। তিনি ফিসফিস করে বললেন, আজকের মতো বেঁচে গেলি, কিন্তু মনে রেখিস এই বৃষ্টির দিন আবার আসবে। তিনি চলে গেলেন, কিন্তু সেই দুপুরে যা ঘটল তা আমার মনের গভীর ক্ষত আর একই সাথে এক গোপন সুখের স্মৃতি হয়ে রইল। সামাজিকভাবে এই সম্পর্কের কোনো নাম নেই, স্বীকৃতি নেই, কিন্তু সেই কয়েক মুহূর্তের জন্য আমি ভুলে গিয়েছিলাম যে তিনি আমার মামা আর আমি তার ভাগ্নি। আমি শুধু একজন নারী ছিলাম আর তিনি একজন পুরুষ। এরপর গ্রামে যতদিন থাকলাম আমরা আর একা হওয়ার সুযোগ পাইনি, কিন্তু যখনই আমাদের চোখাচোখি হতো আমার শরীরের ভেতরটা কেমন করে উঠত। আমি জানি না এটাকে ভালোবাসা বলে কিনা, তবে সেই নিষিদ্ধ টানের কথা আমি আজও ভুলতে পারিনি। বন্ধুরা, এই ছিল আমার জীবনের এক গোপন সত্য। আপনাদের কি মনে হয়, আমি কি সেদিন বাধা দিতে পারতাম, নাকি পরিস্থিতির শিকার হয়েছিলাম? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।